হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আরও একটা সেশন নিয়ে চলে এসেছি ম্যাথসের। আজকে আমরা আরও 20টি প্রশ্নের সমাধান করব। হ্যাঁ, যারা এই ক্লাসটির শিডিউল সম্পর্কে জিজ্ঞাসা করছিল যে কবে কবে স্যার ক্লাসগুলো আসবে, আমি আগের দিনেই বলে দিয়েছিলাম যে প্রত্যেক টুইসডে, থার্সডে অ্যান্ড স্যাটারডে তোমরা ঠিক সকাল 8টায় এই ক্লাস দেখতে পাবে আমাদের ইউটিউব চ্যানেলে 8 AM। ওকে, ঠিক সকাল 8টায় তোমরা এই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে একদম দেখতে পাবে লাইভ। ওকে, চলে আসি আজকের ক্লাসের প্রথম প্রশ্নে ডাইরেক্ট। আর তার আগে বলে দিই, তোমরা অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করে দেবে। এটি হচ্ছে আমাদের অ্যাপের আউটলাইন। এই অ্যাপের মধ্যে গিয়ে তোমরা ফ্রি টেস্ট সিরিজ ট্যাবটা দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করলেই তোমরা এসএসসি জিডির জন্য 20টি মক টেস্ট তোমরা এখানে পেয়ে যাবে ফ্রিতে। কলকাতা পুলিশ কনস্টেবল মেন্সের জন্য মক টেস্ট এখানে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর গ্রুপ সি গ্রুপ ডির জন্য মক অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি 3টে করে। ওকে, তো এই ফ্রি মক টেস্টে তোমরা একমাত্র পাবে আরপি ম্যাথস গুরুকুল অ্যাপ্লিকেশনই। তাড়াতাড়ি ডাউনলোড করে নাও। আমাদের অ্যাপ্লিকেশন তোমরা ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, আরপি ম্যাথস গুরুকুল টাইপ করবে, তাহলেই পেয়ে যাবে। এবং সেটা ডাউনলোড করার পরে এই গেটআপটা পাবে এবং এখান থেকে গিয়ে তোমরা ফ্রি টেস্ট সিরিজে গিয়ে সমস্ত মক টেস্ট দিতে পারবে। চলে আসি আজকের ক্লাসের প্রথম প্রশ্নে কী বলা হয়েছে। দেখো, 192 এবং 480-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক এক্স। লঘিষ্ঠ সাধারণ গুণিতক এক্সের 100 গুণের চেয়ে 60 বেশি। ওকে, তাহলে আমাকে নির্ণয় করতে হবে 192 480 এর এলসিএম। ওকে, তাহলে যারা আমাকে বলছিল শর্টকাট, আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে দাদা শর্টকাটে করান। বাবা, আমি শর্টকাটেই সমস্ত প্রশ্ন করাই, কিন্তু সেই শর্টকাটে নয় যে শর্টকাটে তুমি খুঁজছো। ওকে, দেখো 192 আর 480 এদের এলসিএম নির্ণয় করবো কী করে। আমি যদি বলতাম দাদা এরমভাবে করি 192 আর 480 এর ভাগ প্রক্রিয়া এলসিএম, তাহলে তুমি বলতে পারতো না এটার দাদা ব্রড মেথড, কিন্তু আমি এরমভাবে কখনোই করাই না। আমি কি বলি, দেখতে পাচ্ছ এখানে 192, এখানে 480, তাহলে 192 আর 480 এর কোন গুণিতক 192 এর গুণিতক এবং 480 এর গুণিতক, সেটা দুজনকারী কি কমন হবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো। দুজনকারই কমন গুণিতক এবং সবথেকে ছোট, এটাই তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা এলসিএমের মানে, বলবো একদম ঠিক। তাহলে দেখতে পাচ্ছি এখানে শূন্য লুকিয়ে আছে, তার মানে নিশ্চয়ই 192 এর কিছু একটা গুণ যার কী থাকবে, যার ইউনিট ডিজিট 0 হবে, সেটাই হবে 480-এরও একটা গুণিতক। হ্যাঁ কি না, হলো একদম ঠিক। তাহলে আমি দেখতে পাচ্ছি 192-এর সঙ্গে 5 গুণ করলে একটা সংখ্যা পাওয়া যায় যার ইউনিট ডিজিট 0 হবে। তাহলে একদম ঠিক। তাহলে গুণ করলে কত হচ্ছে, দেখো 5 2 10 0, 5 19 95 আর 1 96, 960। আর আমি দেখতে পাচ্ছি যে 480-কে দুগুণ করলেও 960 পাচ্ছি। তার মানে অবশ্যই 960ই হবে এদের এলসিএম বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বলে একদম ঠিক। তাহলে 960 আমি পেয়ে গেলাম। তাহলে 960টা আবার কি না, এক্সের 100 গুণের চেয়ে 60 বেশি। তাহলে এক্সের 100 গুণ মানে 100x প্লাস 60 করলে আমি কী পাচ্ছি, 960 পাচ্ছি। ইজ নট ইবল, একদম ঠিক। তাহলে সেখান থেকে আমি 100xের ভ্যালু কী পেয়ে যাব, এটা বিয়োগ করলে 900, তার মানে এক্সের ভ্যালু কী পেয়ে যাব, আর এক্সের ভ্যালু পেয়ে যাবো 9। বলো এর থেকে সোজা করে বলা কি সম্ভব না, একদমই সম্ভব না। তাহলে এক্সের ভ্যালু 9 পেয়ে গেলাম, অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এ একটি কাজ 4 দিনে করতে পারে, বি এটি 8 দিনে করতে পারে। খুব ভালো কথা। তাহলে এ একটি কাজ করছে 4 দিনে, বি সেই কাজটাই করছে 8 দিনে। এবং এবার কি হলো না, এ কাজ শুরু করে এবং তারা পর্যায়ক্রমে কাজ করে বা অল্টারনেট কাজ করে। ইংলিশে যেটাকে বলবো আমরা অল্টারনেট কাজ, আর বাংলায় বলবো আমরা পর্যায়ক্রমে কাজ করে। এর মানে হচ্ছে একদিন ছেড়ে আরেক দিন। এখানে ব্র্যাকেটে কী বলা থাকবে না, কে শুরু করছে প্রথম দিন, একদিন এ এবং পরের দিন বি। তাহলে এ কাজ শুরু করছে, প্রথম দিন সবসময় এ কাজ করছে। তাহলে প্রথম দিন মানে হচ্ছে ফার্স্ট ডে। তাহলে 1 হচ্ছে কী নাম্বার, বলতে পারি অড নাম্বার। আর সেকেন্ড ডে মানে হচ্ছে ইভেন প্লেসে কে যাচ্ছে, বি। তাহলে ফার্স্ট মানে অড প্লেসে এ কাজ করছে, সেকেন্ড ডেতে মানে ইভেন প্লেসে বি কাজ করছে। অড প্লেস আর ইভেন প্লেস মানে কি, অর্থাৎ ফার্স্ট ডে হয়ে গেল এ কাজ করলো, আবার থার্ড ডেতে এসে এ কাজ করবে, আবার ফিফথ ডেসে এ কাজ করবে। সিমিলারলি সেকেন্ড ডেসে কাজ করবে বি, ফোর্থ ডেসে কাজ করবে বি, সিক্স ডেসে কাজ করবে বি। তাহলে এই হচ্ছে প্লেস, এই প্লেসগুলো মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে অড প্লেসে, এটা হচ্ছে ইভেন প্লেস। ওকে, তাহলে এবার দেখো কত সহজে অঙ্ক হবে। আমরা জানি যে যখনই দিন সংখ্যা দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়াল, তাহলে এলসিএম করলেই পেয়ে যাবো কি টোটাল ওয়ার্ক। তাহলে 4 আর 8 এলসিএম কত, 8। তাহলে 8 ইউনিট টোটাল ওয়ার্ক। সেই 8 ইউনিট ওয়ার্ক এ করছে 4 দিনে। তাহলে এর এফিসিয়েন্সি কত, 8/4 2। আর বি এর এফিসিয়েন্সি কত, 8/8 1। তাহলে এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম আর বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। আর যখন ডাইরেক্ট গুণিতক দেখতে পাবো 4 এখানে 8 ডাইরেক্ট গুণিতক, তাহলে এর উল্টো করলেই আমি এফিসিয়েন্সি পেয়ে যেতাম। ওকে, তাহলে 8/4 হয়ে যেত এফিসিয়েন্সি, মানে 2/1। তাহলে আমার এটা করতে লাগতো না, আমি জাস্ট এটা করলাম যে কত আমার ওয়ার্ক, কত ইউনিট ওয়ার্ক সেটা জানার জন্য। ওকে,
তাহলে 2 পেয়ে গেলাম এর এফিসিয়েন্সি, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে তারা দুজনে মিলে এ প্রথম দিন ফার্স্ট ডে 2 ইউনিট কাজ করছে, সেকেন্ড ডেজে বি 1 ইউনিট কাজ করলো। তাহলে ফার্স্ট ডে আর সেকেন্ড ডে মিলিয়ে ইন 2 ডেজ এ প্লাস বি কত ইউনিট কাজ করছে না, এ প্লাস বি কাজ করছে 3 ইউনিট ওয়ার্ক। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। এবার 8 কি 3-এর ডাইরেক্ট কোনো মাল্টিপল না, তাহলে 8-এর কাছাকাছি 3-এর ডাইরেক্ট মাল্টিপল কি 6, তাহলে দুগুণ কাজ হচ্ছে কত দিনে হবে, তাহলে এখানে 3 থেকে 6 হচ্ছে মানে দুগুণ কাজ হচ্ছে, তাহলে দুদিনে হচ্ছে 3 ইউনিট ওয়ার্ক। তাহলে 2কে দুগুণ করতে হবে, কাজ যেহেতু দুগুণ হয়েছে টাইমও দুগুণ লাগবে, তার মানে 4 দিন সময় লাগলো। 4 দিনে আমরা দেখতে পেলাম যে 6 ইউনিট কাজ হলো। তাহলে এই যে 4 দিন বা ফোর্থ ডে, এই ফোর্থ ডে কে কাজ করবে, অবশ্যই বি কাজ করবে। এরপরে যে ফিফথ ডে হবে, সেই ফিফথ ডেতে সে কে কাজ করবে, এ কাজ করবে, কারণ আমরা জানি অড প্লেসে কে কাজ করে, এ কাজ করে। এ কত ইউনিট কাজ করে একদিনে, 2 ইউনিট কাজ করে, তাহলে ফিফথ ডেতে এসে এ 2 ইউনিট কাজ করবে এবং 6 + 2 টোটাল 8 ইউনিট কাজ শেষ হয়ে যাবে। তারপর আমার কী বলেছে, ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড, তিনি বলে 5 দিনে কাজটা পুরোপুরি কমপ্লিট হবে। অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এইভাবে এই ধরনের প্রশ্নের সমাধান করতে হয়। যখন ডাইরেক্ট গুণিতক পেয়ে যাব তখন কোনো ব্যাপার নয়, ডাইরেক্ট গুণিতক না পেলে আমাকে এর কাছাকাছি পৌঁছতে হবে। 8-এর কাছাকাছি হচ্ছে দেখতে পাচ্ছি তিনি গুণিতক 6, বাকি যেটুকু কাজ পড়ে থাকবে সেটা কে করবে সেটা ডিনোট করতে পারলেই, এবং সেটা আসবে অড প্লেস আর ইভেন প্লেস থেকে। দ্যাটস ইট। চলে আসি পরের প্রশ্ন। একজন ব্যক্তির নদীর স্রোতের বিপরীতে 13 কিমি এবং স্রোতের অনুকূলে 28 কিমি যান, খুব ভালো কথা। তাহলে স্রোতের বিপরীতে মানে হচ্ছে আপস্ট্রিম, এটা মাথায় রাখতে হবে, আর স্রোতের অনুকূল হচ্ছে ডাউনস্ট্রিম। ওকে, তাহলে যখন স্রোতের বিপরীতে যাচ্ছে 13 কিমি যাচ্ছে এবং বলা হয়েছে যে উভয় ক্ষেত্রে তিনি 5 ঘন্টা সময় নেন, মানে আপস্ট্রিমে তিনি 13 কিলোমিটার যাচ্ছেন 5 ঘন্টায়, আর আমরা জানি যে ডিস্টেন্স বাই টাইম ইজ ইকুয়াল টু স্পিড, তাহলে 13/5 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল আপস্ট্রিমের স্পিড। হ্যাঁ কি না বলবো দাদা, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার কি দেখতে পাচ্ছি, যখন ডাউন স্ট্রিমে যাচ্ছে তিনি 28 কিমি যাচ্ছেন সেই 5 ঘন্টাতেই, তাহলে 28/5 হয়ে যাবে ডাউন স্ট্রিমের স্পিড। এবার আমরা নির্ণয় করতে হবে কি, নদীর স্রোতের গতি। খুব সহজে আমরা নির্ণয় করতে পারি নদীর স্রোতের গতি, যদি আমার এটা জানা থাকে যে ডাউন স্ট্রিমের স্পিড জানা আছে, আপ স্ট্রিমের স্পিড জানা আছে, তাহলে নদীর স্রোতের স্পিড হবে আমার ডাউন মাইনাস আপ বাই 2। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে এটা হচ্ছে স্ট্রিমের স্পিড, ডাউন মাইনাস আপ বাই 2। আর যদি বলতো ব্যক্তির স্পিড কত, তাহলে ব্যক্তির স্পিড হতো ডাউন প্লাস আপ বাই 2, এটা মাথায় রাখবে। ওকে, তাহলে ডাউন স্পিড কত, 28/5, আর আপ স্ট্রিমের স্পিড কত, 13/5। ইন বোথ কেস দেখতে পাচ্ছি হরে 5 আছে, তাহলে বিয়োগ করবো 28 - 13, তাহলে 28 - 13 হয়ে যাবে কত, 15। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে 28 - 13 15 হয়ে গেল, আর 15 এখানে কত হচ্ছে, এখানে 2 ছিল একটা, আর এখানে নিচে যে 5, তার মানে 5 আর নিচে 2 কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? বলো একদম ঠিক। বলে কী করে হলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। ডাউন মাইনাস আপ হচ্ছে কত না, ডাউন মাইনাস আপ হচ্ছে 15/5, আর বাই 2 এরকম নিচে আছে, এটা ভাগ প্রক্রিয়া কী হয়ে যায়, নিচে 2টা 1-এর 2 হয়ে যায়, উল্টে যায়, 2/1 আছে, এটা উল্টে গেলে কী হবে, 15/5 ইন্টু 1/2। তাহলে আলটিমেট কী হলো, 5 × 2 নিচে গুণ হয়ে গেল না, সেটাই আমি এখানে ডাইরেক্ট করলাম। এটাই হচ্ছে, এই ধরনের জিনিসগুলি ক্যালকুলেশনে আমাদের কী করতে হবে, ফার্স্টে করতে হবে, তারই করতে হবে। তো এই জিনিস অ্যাপ্রোচগুলো যদি আমরা একবারে বুঝে যাই তাহলে আর আমার এই সময়টা লাগবে না, এই সময়টা এক্সট্রা নষ্ট হলো না আমার। ওকে, এটা কিন্তু পরীক্ষালে করলে চলবে না। তাহলে 15/10 1.5 হয়ে যাবে আমার কি না, স্ট্রিমের স্পিড। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, কী বলা হয়েছে না, দেখো এক্স ইন্টু থার্ড ব্র্যাকেট, তারপরে তো -3, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর -6 ইন্টু মাইনাস, এখানে মধ্যেখানে সব কিছু নেই, মানে এগুলো সব কী আছে, গুণ আছে। ঠিক আছে, এই জায়গাগুলো ভালো করে বুঝবে। তাহলে এইটুকু জিনিস আগে দেখো, দেখেই তুমি আনসার বলবে। তা এর সঙ্গে 6 গুণ করলে 6a, 6a, 6-এর সঙ্গে 3 গুণ করলে 18a, কিন্তু মাইনাস না প্লাস, সাইনটা কী হবে, তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস প্লাস, প্লাসের সঙ্গে আবার মাইনাস মাইনাস, তাহলে 3বার মাইনাস গুণ হলে সবসময় মাইনাস হবে। এতে কিচ্ছু আমার দেখার দরকার নেই। তাহলে আলটিমেট এই পুরো জায়গাটায় মাইনাস হয়ে গেল। মাইনাস কত হলো না, এখানে 3 × 6 = 18, এখানে পড়ে আছে এক্স, তার মানে হচ্ছে এক্স ইন্টু 18 লিখতে পারি। বলো একদম ঠিক। এখানে দেখো আবার দেখতে পাচ্ছি আলটিমেট এখানেও মাইনাস, এই পার্টটার দিকে লক্ষ্য করো, এখানেও 3টে মাইনাস, তার মানে আলটিমেট এখানেও মাইনাস হবে। গুণ করলে 3 × 3 = 9, আর বাইরে একটা 6 মানে 54, তাহলে -54। হ্যাঁ কি না বলবে, ইজ ইকাল টু 6a। তাহলে দেখো এ এখানেও আছে, এ এখানেও আছে, এ এখানেও আছে, একে আমি ডাইরেক্ট কী করে দিতে পারি, ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে যখনই ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে আমার পুরো রইল কি, -18x ইজ ইকাল টু 6 + 54। ইজ নট ইট? বলো একদম ঠিক। তাহলে আলটিমেট কি, 50 - 54 উপরে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর 6 + 54 মানে কত, 60, একবারে লিখে গেলো। তাহলে এক্সের ভ্যালু কী হলো না, এই মাইনাস উপরে গেলে বা প্লাসকে কী করে দেবে, মাইনাস করে দেবে। তাহলে 60/18 মাইনাস, তাহলে 6 দিয়ে 10 আর নিচে যে 3, তাহলে -10-এর 3 কোথায় আছে, অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন, 10 লাখ টাকার উপর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলা হয়েছে 2401। নির্ণয় করতে হবে বার্ষিক সুদের হার, মানে রেট অফ পার্সেন্টেজ নির্ণয় করতে হবে। হ্যাঁ কি বলো, একদম ঠিক। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 10 লাখ কী বলা হয়েছে, প্রিন্সিপাল পি বলা হয়েছে। 2 বছরের জন্য বার্ষিক সুদের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলতে দেওয়া হয়েছে, মানে সিআই মাইনাস এসআই ফর 2 ইয়ার্স দিয়ে দেওয়া হয়েছে। আর যখনই সিআই মাইনাস এসআই ফর 2 ইয়ার্স দেওয়া আছে, তখনই মাথায় আসবে যে সিআই মাইনাস এসআই 2 ইয়ার্সের ফর্মুলা তো আমি ডাইরেক্ট জানি যে পি ইন্টু R/100 হোল স্কোয়ার। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। কোনো ডাউট বললো না, কোনো ডাউট নেই, নো ডাউট। তাহলে এবার দেখো, তাহলে সিআই মাইনাস এসআই ফর 2 ইয়ার্স কত দেওয়া আছে, 2401। পি কত দেওয়া আছে, 10 লাখ। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। আর কত দেওয়া আছে, আর আমার নির্ণয় করতে হবে। এখানে R/100 এর হোল স্কোয়ার লিখে দাও। তাহলে এখন এখানে নিচে 100 যে হোল স্কোয়ার, সেই ভদ্রলোক কী হবে, 10,000 হবে। তাহলে এখানে কাটাকুটি হবে, দুটো শূন্য কাটাকুটি করলো। আর এর জন্য আরেকটা 100 আসবে, কারণ হোল স্কোয়ার উঠে গেলে কী হবে, 100 × 100 হবে, তার আরও দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যেতে পারে। ওগুলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আলটিমেট কী পড়ে রইলো না, 2401 আর এই 100টা এপারে এলে বাই 100 ইজিক্যাল টু হচ্ছে R²। তাহলে আর এর ভ্যালু কত হবে, তাহলে 2401 কার স্কোয়ার। এটা এখানে মাথায় হাত পড়ে গেল, 2401 কার স্কোয়ার। 2401-এর ঠিক কাছাকাছি স্কোয়ার নাম্বার তোমার মাথায় আসতে পারে, এটা 50-এর স্কোয়ার তো 2500। তার মানে অবশ্যই যেটা আনসার হবে সেটা 50 অপেক্ষা কী হবে, ছোটো হবে। 2401-এর কার হোল স্কোয়ার হবে, কার স্কোয়ার হবে না, অবশ্যই 50 অপেক্ষা ছোটো কোনো সংখ্যার স্কোয়ার। তার মানে যারই স্কোয়ার হোক, আমরা আলটিমেটলি যেখানে 50 করতাম, যদি আমার মাথায় না আসে 2401 কার স্কোয়ার, আমার মাথায় আমার এক্ষুনি চলে এসছে, কিন্তু যদি তোমার মাথায় না আসে তুমি কী করো, 50 যদি হতো, আমি ধরে নিলাম 50, তাহলে 50/100 মানে হচ্ছে লিখতে পারি এটাকে 10-এর স্কোয়ার। তাহলে 50/10 এর হোল স্কোয়ার হচ্ছে কত, R²। তার মানে এখান থেকে আমি বলতে পারতাম আর এর ভ্যালু কত হচ্ছে, 5। হ্যাঁ কি না, তার মানে যেটা আমার আনসার হবে সেটা 5 অপেক্ষা ছোটো হবে, কারণ কি 50 তো হবে না, তাহলে 5 অপেক্ষা ছোটো না এ না এ না এ, তাহলে অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তোমার যদি মাথায় না আসে যে এটা হচ্ছে 49-এর স্কোয়ার, 2401 কার স্কোয়ার 49-এর স্কোয়ার, ঠিক আছে, এটা তো মাথায় আসা উচিত। যদি মাথায় না আসে, আমি বলবো যে এটা ডাইরেক্ট তুমি এখান থেকে এরকমভাবে বলতে পারো। ওকে, এবার দাদা স্কোয়ার ডাইরেক্ট আমি তাড়াতাড়ি নির্ণয় করবো কী করে, সেটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের শেখাবো। একদম একটা ডাইরেক্ট স্কোয়ার নির্ণয় করার 1 থেকে 100 অবধি, কোনো রকম কোনো ফালতু যে এর বেস ধরে ওর বেস ধরে ওরকম কিচ্ছু না, ডাইরেক্ট একটা নিয়মই শেখাবো, পৃথিবীর সব স্কোয়ার নাম্বার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা 2401 পেয়ে গেলাম, আর স্কোয়ার রুট করাও তার সঙ্গে শিখিয়ে দেবো। তাহলে 2401 কার স্কোয়ার না 49-এর স্কোয়ার, আর 100 কিসের স্কোয়ার, 10-এর স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি 49/10 হোল স্কোয়ার ইজিক্যাল টু R²। তাহলে এখান থেকে বলবো দাদা আর ভ্যালু কত, 49/10, দ্যাট ইজ 4.9। ইজ ইট ক্লিয়ার? হতে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নে কী বলা হয়েছে না, একটি গোলকের ব্যাসার্ধ 4.2 সেন্টিমিটার, গোলকের আয়তন নির্ণয় করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটায় একটু টাইপিং মিস্টেক আছে, এখানে 284621 আর এখানে 310464 হবে। ওকে, দুটো অপশান একটু চেঞ্জ করে নেবে। ওকে, এবার দেখো, এই গোলকের ব্যাসার্ধ বলা হয়েছে 4.2 সেন্টিমিটার, সেখান থেকে আমাকে আয়তন নির্ণয় করতে হবে। আর গোলকের ভলিউমের ফর্মুলা হচ্ছে কি দাদা, 4/3 πr3, দ্যাটস ইট। ওকে, তাহলে দেখো বসিয়ে দাও ভ্যালু, 4/3 লিখে ফেলো, পাইয়ের ভ্যালু কি 22/7, কিছু বলা না থাকলে 22/7 লিখে দেবে ডাইরেক্ট, আর এর কিউব, আর হচ্ছে কত 4.2, তাহলে 4.2 3বার গুণ করবো, 4.2 × 4.2 × 4.2। এবার দেখি বুঝতে পারছো, 7×3 = 21, 21 × 2 = 42, মানে হচ্ছে 0.2 হবে এখানে, একদম ঠিক। এবার দেখো আমার আলটিমেট যে গুণফলটি পাবো, সেই গুণফলটিতে দশমিকের পর 3টে সংখ্যা থাকবে, কারণ এখানে দশমিকের পর একটা সংখ্যা, এখানে দশমিকের পর একটা সংখ্যা, এখানে দশমিকের পর একটা সংখ্যা, তাহলে গুণফলে দশমিকের পর 3টে সংখ্যা থাকবে। তোমরা অপশান বি, অপশান ডি এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। এবার ইউনিট ডিজিট কী হবে দেখো, এখানে দেখো 2 2 4, এখানে হচ্ছে 4 2 × 8, 8 2 × 16, 4 24, তার মানে হচ্ছে 16 4 64, তাই তো। তার মানে 64 মানে 4 হবে ইউনিট ডিজিট, আর ইউনিট ডিজিট 4 হচ্ছে একদম অপশান সিতেই আছে, আর কোথাও নেই। তাহলে ইউনিট ডিজিট দিকে আনসার হয়ে গেল, আমার কোনো কিছু গুণ করতে হলো না। এছাড়া আর একটা কাজ করতে পারতে, কারণ 22 আছে, 11-র মাল্টিপল দেখতে পারতে কোনটা আছে, 11-র মাল্টিপল এ আর সি এর মধ্যে অবভিয়াসলি অপশান সি হবে 11-র মাল্টিপল। কারণ দেখো এখানে দেখো অড প্লেস আর ইভেন প্লেসের সাম হচ্ছে একই, দেখো 3 + 0 3, 3 + 6 9, আর এখানে হচ্ছে 1 + 4 5 + 4 9, তাহলে এটা হচ্ছে 11 দিয়ে মাল্টিপল। তাহলে এত সহজেই প্রশ্নের সমাধান করা যায় কোনো রকম কোনো ক্যালকুলেশন না করে। যদি একটি লেনদেনে ক্ষতি বিক্রয় মূল্যের 1/5 হয়, এই লাইনটার মধ্যে ইফ দ্য লস ইন এ ফ্র্যাকশন ইজ 1/5 অফ দ্য সেল প্রাইস, তাহলে লস কী বলেছে, লস কী বলেছে 1/5 অফ সেল প্রাইস মানে এসপি।
তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারি দ্য লস আর এসপির রেশিও ইজিক্যাল টু কত 1/5। তার মানে 5 যদি আমার এসপি হয় তাহলে 1 হচ্ছে লস। ইজ দের এন ডাউট? বলবো না, কোনো ডাউট নেই, এইটুকু জিনিসই জানতে হবে। তাহলে আমরা জানি যে এসপি আর লস এদের মধ্যে একটা সুন্দর রিলেশন আছে। এসপি, সিপি, এসপি আর লস এদের মধ্যে সুন্দর রিলেশন আছে। কী রিলেশন? সিপি থেকে এসপি বিয়োগ করলে আমি লস পাই। যদি আমার সিপি এসপি অপেক্ষা বড় হয় তখনই লস হয়। বলবো একদম ঠিক। তাহলে সিপি থেকে এসপি বিয়োগ করলে যখন লস পাই, তার মানে অবশ্যই লস প্লাস এসপি হয়ে যাবে সিপি, হ্যাঁ কি না? সিপি ইজিক্যাল টু কি? লস প্লাস এসপি। এতে কোনো ডাউট? কোনো ডাউট নেই। তাহলে 5 + 1 6 হয়ে যাবে আমার কি? সিপি। কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট নেই। তাহলে আমার নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ দ্য লস। তাহলে অ্যাকচুয়ালি আমার লস কত পার্সেন্ট সেটা নির্ণয় করতে হবে। তাহলে লস সবসময়, লস বা লাভ সবসময় কিছু না বলা থাকলে আমার কার ওপর ক্যালকুলেট করতে হয়? সিপির ওপর বা ক্রয় মূল্যের ওপর। তাহলে 6 টাকা 6 ইউনিট যদি আমার ক্রস প্রাইস হয়, আমার 1 লস হয়েছে, তাহলে ইন্টু 100 করলে আমি পেয়ে যাবো কি? ইন্টু 100 করলে আমি পেয়ে যাবো আমার কত পার্সেন্টেজ লস হয়েছে। আর সবসময় মনে রাখবে 1/6 এই যে ফ্র্যাকশনটা, এই ফ্র্যাকশনটার পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 16.666%, আর এটা কি অ্যাপ্রক্সিমেটলি 16.67% অথবা 16.23% লেখা হয়ে থাকে। এটা মাথায় রাখতে হবে তোমাকে। আর এই 100/6 এই 100/6 ভাগ করার কোনো দরকার নেই, বা 50/3 ভাগ করার কোনো দরকার নেই। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাই ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, ফ্র্যাকশন আর পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, এই জিনিসটা কিন্তু প্রত্যেকের মাথায় খুব ভালো করে থাকা উচিত, না হলে কিন্তু পরীক্ষায় তাড়াতাড়ি ওই যে শর্টকাট ওই জিনিসটা আসবে না। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। এই প্রশ্নটা অসাধারণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটা সেকেন্ডে করা সম্ভব। জাস্ট এটুকু মনে রাখবো যে দেখো এস বলা হয়েছে টি এর 160%, তাহলে টি এসের কত পার্সেন্ট? ঠিক আছে, তাহলে মানে এখানে এসের সঙ্গে টি এর তুলনা করা হয়েছে, এখানে টি এর সঙ্গে এসের তুলনা করা হয়েছে। ওকে, জাস্ট এটুকু আমি বুঝতে হবে। ইংলিশটা ভালো করে পড়ো। এস ইজ 160% অফ টি। ঠিক আছে, এই ধরনের প্রশ্নে এই 160% যে ভদ্রলোক বসে আছে এর মধ্যেই উত্তর লুকিয়ে থাকে। তো আমায় শুধু কী করতে হবে না, এই 160%-এর ফ্র্যাকশন ভ্যালু নির্ণয় করতে হবে। কেন ফ্র্যাকশন ভ্যালু নির্ণয় করতে হবে? দেখো বলা হয়েছে এস ইজ 160% অফ টি, তাহলে আমি এটাকে লিখতে পারি তো এস ইকুয়াল টু 160% অফ টি, হ্যাঁ কি না? অফ মানে কি? গুণ। তার মানে দেখো আমি যদি S/T করি তাহলে শুধু পড়ে থাকে 160%, হ্যাঁ কি না? বলবো একদম ঠিক। আর এই 160%কে যদি আমি ফ্র্যাকশানে করে দিই তাহলে S/T এর ভ্যালু পেয়ে যাবো কত? 160/100, হ্যাঁ কি না? বলবো একদম ঠিক। কাটাকুটি হয়ে করে দাও, তাহলে 2 5 2 8 16, 2 5 10, 8/5। ব্যাস, গল্প শেষ। এবার শুধু আমি বলে এটা হচ্ছে তোমার বেসিক। এবার তোমার শুধু একটা কথা বলে রাখবো যে দাদা এই যে দেখতে পাচ্ছি এস ইজ 160% অফ টি, এই যে আলটিমেট আমি ভগ্নাংশটি পেলাম, এর স্ট্রাকচারটা এরকম হয়, ওপরে থাকে ইজ, নিচে থাকে অফ। ওকে, আর এই ইজ আর অফের গল্পটা কি? অর্থাৎ যার পাশে একদম ইজ লেখা আছে, কার পাশে? এসের পাশে, তার মানে ইজ হচ্ছে এসের ভ্যালু। আর দেখো যার পাশে অফ লেখা আছে সেটা টি, তাহলে টি হচ্ছে কোথায় থাকবে? অফের কাছে। তাহলে S/T আমার হচ্ছে এখানে ভ্যালু দেওয়া হয়েছে। দেখো S/T এর ভ্যালুই আমি পেয়েছি কত? 8/5। ইজ ইট ক্লিয়ার? তাহলে ইজ বাই অফ স্ট্রাকচারে সবসময় থাকবে, তার মানে ইজ যার পাশে লেগে আছে সে হচ্ছে উপরে লবে আছে, আর অফ যার গায়ে লেগে আছে সে থাকবে হরে। ঠিক আছে, তার মানে S/T ইজ ইকুয়াল টু 160%, মানে হচ্ছে 8/5। দ্যাটস ইট। এবার আমাকে নির্ণয় করতে হবে হোয়াট পার্সেন্টেজ অফ ইজ অফ এস ইজ টি। তাহলে আমি কি বলেছি? সবসময় ইজ বাই অফ হবে। তাহলে ইজ কার গায়ে লেগে আছে? টি, টি এর গায়ে, তাহলে টি ওপরে থাকবে, আর অফ কার গায়ে লেগে আছে? এসের গায়ে, তাহলে T/S এর ভ্যালু নির্ণয় করতে হবে। আর আমি দেখতে পাচ্ছি S/T যদি 8/5 হয় তাহলে T/S কী হবে? উল্টো, তার মানে 5/8, হ্যাঁ কি না? এবার বলো 5/8-এর ফ্র্যাকশন ভ্যালু, এই 5/8-এর আমার পার্সেন্টেজ ভ্যালু কত? তাহলে আমি জানি, এটা আমার মনে রাখতে হবে যে 1/8 ইজ ইকুয়াল টু 12.5%। যে এটা মনে রাখবে না তার কিন্তু সমস্যা। তাহলে 5/8 কত হবে? এখানে 5 গুণ হয়েছে না? তাহলে এখানেও 5 গুণ হবে। তাহলে 12.5 ইন্টু 5 মানে 5/25, 5/2, 5/2 60 + 2 62.5%। একদম সেকেন্ড অ্যান্সার। তাহলে T/S কত হয়ে গেল না? 62.5%। কোথায় আছে? অপশন ডি। নেক্সট প্রশ্ন চলে যাই। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান। যখন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এনকে 12 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ হয় 5। দারুণ একটা প্রশ্ন। যখন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এনকে 12 দিয়ে ভাগ করা হচ্ছে
তখন আমার ভাগশেষ পড়ে থাকছে 5। ভাগফল কী আমি জানি না। এবার বলা হয়েছে যদি 8n² + 7k 8n² + 7k আমি 12 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত পাবো? তাহলে 12 দিয়ে ভাগ করছি, ভাগশেষ কত পাবো? এই ধরনের প্রশ্নে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে তুমি কি করতে পারো, এখানে ভাগফলের ভ্যালু 1 ধরে নিতে পারো, দিয়ে এখান থেকে এনের ভ্যালু বের করে এখানে এনের ভ্যালু পুট করতে পারো। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেস হচ্ছে দাদা, 2 নম্বর প্রসেস যেটা খুব ইম্পর্ট্যান্ট প্রসেস, সেটা বুঝতে হবে। এখানে এনকে কি করা হয়েছে? এনকে করা হয়েছে এনের স্কোয়ার করা হয়েছে, তার 8 গুণের সঙ্গে 7 যোগ করা হয়েছে। যে কাজ এনে হয়েছে সেই কাজ আমি করবো কোথায়? ভাগশেষে, মানে 5-এ। তাহলে 5কে আমি কী করে দেবো? 5-এর স্কোয়ার করবো। আমি এনের ভ্যালুই 5 ধরছি ডাইরেক্ট। এনের ভ্যালু যদি 5 হয় তাহলে 8n² + 7-এর ভ্যালু কী হবে? অর্থাৎ 5-এর স্কোয়ার ইন্টু 8 বা 8 × 5-এর স্কোয়ার + 7। ঠিক আছে, একে আমি কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে। যেটা আমি ভাগশেষ পাবো সেটাই হবে কারেক্ট আনসার। তাহলে 8 × 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার 25 × 8 200 + 7 মানে 207। এবার 207কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? 207কে 12 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? অর্থাৎ দেখতে পাচ্ছি 12, এখানে দেখতে পাচ্ছি কত বার যাচ্ছে? 12 এখানে একবার তো যাচ্ছি, 12 এখানে হচ্ছে 87, তাহলে হচ্ছে 12 7 হচ্ছে 84, তার মানে হচ্ছে 3 ভাগশেষ থাকছে। অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার? তাহলে এটা হচ্ছে বেস্ট মেথড, একদম খুব তাড়াতাড়ি হবে। ওকে, এখানে 1 ধরে করলে তোমরা এখানে 17 স্কোয়ার আসবে, যেখানে একটু ক্যালকুলেশন বেশি থাকবে, কিন্তু এখানে ক্যালকুলেশন একদম থাকবে না। নেক্সট প্রশ্ন, 5টি পরপর সংখ্যার গড় 19। ব্যাস, কিছু বলার নেই। যখনই 5টি পরপর সংখ্যার গড় 19 বলা হয়েছে তাহলে আমি দেখেই বুঝতে পারছি যেখানে কন্টিনিউয়াস নাম্বার আছে, আর কন্টিনিউয়াস নাম্বারের ক্ষেত্রে যখনই গড় 19 বলা হয়েছে এবং নাম্বার অফ সংখ্যা অড নাম্বার আছে, অড নাম্বার মানে 5টি সংখ্যা, 7টি সংখ্যা, 9টি সংখ্যা, এরম ধরনের যে সংখ্যা থাকে সবসময় মিডিল নাম্বারের ভ্যালু হবে 19। তার মানে কি ব্যাপারটা কীরকম হলো? 1 2 3 4 5, এই হচ্ছে 5টি সংখ্যা। ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার আর ফিফথ নাম্বার। ওকে, এদের মধ্যে মিডিলে কে বসে আছে? থার্ড নাম্বার। তাহলে থার্ড নাম্বার ভ্যালু কত হয়ে যাবে? 19। ওকে, কন্টিনিউয়াস নাম্বার মানে এদের মধ্যে গ্যাপ কত? পরপর সংখ্যা মানে কি? ওদের মধ্যে গ্যাপ কত? 1 করে, হ্যাঁ কি না? +1 +1 +1 এরকম করে সব প্রতিটার সঙ্গে প্রতিটা গ্যাপ হচ্ছে কত? 1 করে যাচ্ছে, 1 করে বৃদ্ধি বাড়ছে। যদি আমি উপরের দিকে যাই, নিচের দিকে গেলে 1 করে মাইনাস হচ্ছে। এবার বলতে হবে কি সব থেকে বড়ো সংখ্যাটি কত? তাহলে 19-এর সঙ্গে 1 যোগ করলে 20, 20-এর সঙ্গে 1 যোগ করলে 21 হয়ে যাবে সব থেকে বড়ো সংখ্যা, ফিফথ নাম্বার। তাহলে অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলো, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এবার দেখো নেক্সট প্রশ্ন, যদি 9987693 × 6432 × 7695কে 10 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ এই এত বড় সংখ্যাটার মধ্যে একটা ছোট্ট সংখ্যা 5, একটা ছোট্ট সংখ্যা 2 লুকিয়ে আছে? একদম ঠিক। যখনই 5 আর তার সঙ্গে একটা ইভেন নাম্বার লুকিয়ে থাকে, সেটা 2 হতে পারে, সেটা 4 হতে পারে, সেটা 6 হতে পারে, যা কিছু হতে পারে, তখনই সবসময় মনে রাখবো সেই প্রোডাক্টের ইউনিট ডিজিট 0 হয়। সেই প্রোডাক্টের ইউনিট ডিজিট কী হয়? 0 হয়। তাহলে কেমন কী করে হলো? যেমন তুমি ধরে নাও 24 × 25, 224 × 225। দেখো প্রত্যেকে 5 4 20, 0 হাতে 2, তাহলে প্রত্যেক ক্ষেত্রে ইউনিট ডিজিট কী পাবো? 0 পাবো, সবসময় 0 পাবো। সেখানে 4 হোক, এখানে 6 হোক, এখানে 8 হোক, যাই হোক, ঠিক আছে? যখনই ইভিন নাম্বারের সঙ্গে 5 গুণ করবো সবসময় ইউনিট ডিজিট কী পাবো? 0 পাবো। আর 0কে 10 দিয়ে ভাগ করলে তো কী হয়? পুরোপুরি ভাগ চলে যায়, আর পুরোপুরি ভাগ চলে গেলে ভাগশেষ সবসময় 0 হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। অঙ্ক কিছু করার দরকারই নেই। নেক্সট প্রশ্নে চলে যাই। 7টি প্রাকৃতিক সংখ্যার গড় 70, এদের মধ্যে 6টি সংখ্যা হলো 32 69 72 65 79 48। সপ্তম সংখ্যাটি কত? সপ্তম সংখ্যা সবসময় আমার নির্ণয় করার জন্য বেস্ট প্রসেস হচ্ছে আমার কি? ডেভিয়েশন। যে জানে না তাকে বলবো আমার চ্যানেলে একদম অ্যাভারেজের একটা প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে একদম হাসতে হাসতে শিখে যাবে। একবার শুধু ক্লাসটা দেখে নাও। ওকে, তাহলে কী করে করবো না? আমি দেখবো এই 70 তো আমার গড়, তার মানে প্রত্যেকটার ভ্যালু 70 হওয়া উচিত ছিল, কিন্তু না, তা হয়নি। তাহলে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 70-এর আমি ডিফারেন্স নির্ণয় করবো। তাহলে যেখানে দেখবো 70 অপেক্ষা কম, সেখানে ডিফারেন্স কী হবে? নেগেটিভ ডিফারেন্স। দেখে যাচ্ছে 32, এই 70 থেকে কম। তাহলে কত কম নিয়ে বসে আছে? 70 - 32, 70 থেকে 30 বিয়োগ করলে কত হতো? তাহলে 70 থেকে 30 বিয়োগ করলে 40 হতো। তার মানে এখানে -38 কম আছে, হ্যাঁ কি না? ওটা একদম ঠিক। 69 এ দাদা -1 কম নিয়ে বসে আছে। এ 72 +2 নিয়ে বসে আছে। এ 65 -5 নিয়ে বসে আছে। এ 79 +
9 নিয়ে বসে আছে। এই 48 মানে হচ্ছে -22 নিয়ে বসে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার। তাহলে যদি আমার সপ্তম সংখ্যা আমার নির্ণয় করতে হয়, আমার দেখতে হবে যে সপ্তম সংখ্যার ভ্যালু 7th নাম্বারের ভ্যালু 70 হবে যদি আমি দেখি যে এই ডিভিয়েশনগুলোর আলটিমেট সাম 0 হয়ে যায়। যদি 0 হয় তাহলে 70 লিখে দেবো 7th নাম্বার। যদি 0 না হয় তাহলে কি করব, দেখি কত হচ্ছে। -38 -1 -5 কত হচ্ছে? -39 -5 হচ্ছে -44, আর -44 এখানে 9 2 11, তার মানে হচ্ছে আচ্ছা সরি, এখানে হচ্ছে আর একটা 22 আছে, মানে -66 আর এখানে হচ্ছে কত হচ্ছে 11 +11 মানে হচ্ছে -55। ইটস নট ইট, একদম ঠিক। তাহলে এই যে -55 হলো, দুঃখের বিষয় এখানে -55 0 হয়নি, নেট ডেভিয়েশন। যদি -55 হয়েছে আমি কী করবো, এই মাইনাসটাকে কাটানোর জন্য আমাকে কী করতে হবে, 70-এর সঙ্গে 55 যোগ করে দিতে হবে। তার মানে এই যে মাইনাস ডেভিয়েশন এই 5 জন ভদ্রলোক দিয়েছে, 6 জন ভদ্রলোক দিয়েছে, তার আলটিমেট ভাগ পূরণ কে করবে, এই সপ্তম ভদ্রলোক, সে +55 ডেভিয়েশন দেবে, তবে টোটাল ডেভিয়েশন, নেট ডেভিয়েশন 0 হবে। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য অ্যাভারেজের ক্ষেত্রে। তাহলে আলটিমেট 70 + 55 করলে কত হয়, 70 + 20 হচ্ছে 70 + 50 হচ্ছে 120 + 5 125। তাহলে 7th নাম্বারের ভ্যালু কত হয়ে গেল, 125 অপশানে। এর থেকে সহজ মেথড আর হয় না। ওকে, নেক্সট প্রশ্ন। রাম একটি ট্যাঙ্ক 18 ঘন্টায় পূর্ণ করতে পারে। রাম করতে পারছে 18 ঘন্টায়, খুব ভালো কথা। শ্যাম এবং নরেশ একসঙ্গে একই ট্যাঙ্ক 9 ঘন্টায় করছে। শ্যাম এবং নরেশ 1 ঘন্টায় সেটি করছে, একসঙ্গে করছে 9 ঘন্টায়। আর রাম আর নরেশ সেই ট্যাঙ্কটা পূরণ করছে 12 ঘন্টায়। ইজ নট ইট? বলে একদম ঠিক। শ্যাম একা ট্যাঙ্কটি কতক্ষণে পূরণ করতে পারে? দারুণ একটা প্রশ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখনই টাইম দেওয়া আছে তখনই এদের এলসিএম করে নাও। টোটাল কাজ 18, 9 আর 12 এলসিএম হচ্ছে তাহলে 36। কোনো ডাউট না? কোনো ডাউট নেই। তাহলে রামের এফিসিয়েন্সি কত? 36/18 2। শ্যাম আর নরেশ এদের মিলিত এফিসিয়েন্সি কত? 36/9 4। রাম আর নরেশ মিলিত এফিসিয়েন্সি কত? 36/12, দ্যাট ইজ 3। তাহলে এবার আমাকে একটা কথা বলো যে রাম আর নরেশের মিলিত এফিসিয়েন্সি হচ্ছে কত? 3। রামের এফিসিয়েন্সি কত? 2। তাহলে রামের এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে নরেশের এফিসিয়েন্সি অবভিয়াসলি কত হবে? 1 হবে। তবেই না 2 + 1 যোগ করে 3 পাবো। হলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আমি নরেশের এফিসিয়েন্সি কী পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। এতে কোনো ডাউট না? কোনো ডাউট নেই। তাহলে নরেশের এফিসিয়েন্সি 1 হয়, আমি দেখতে পাচ্ছি এখানে কি যাচ্ছে, শ্যাম আর নরেশ, শ্যাম আর নরেশের এফিসিয়েন্সি যোগফল হচ্ছে 4। তাহলে যেখানে নরেশের এফিসিয়েন্সি 1, সেখানে শ্যামের এফিসিয়েন্সি কত? 4 - 1, দ্যাট ইজ হচ্ছে 3। এতে কোনো ডাউট? কোনো ডাউট নেই। আমার নির্ণয় করতে হবে কি, শ্যাম একা ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় নেয়। তাহলে শ্যামের এফিসিয়েন্সি 3 পেয়ে গেছি। তাহলে আমি সবসময় জানি যে সময় বা টাইম নির্ণয় করতে হবে কী করে, না টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করে। ইটস নট ইট? একদম ঠিক। টোটাল ওয়ার্ক কত? 36, এফিসিয়েন্সি কত? 3, 36/3 12 হয়ে যাবে, 12 ঘন্টা হয়ে যাবে। কারেক্ট আনসার অপশান বি। এর থেকে সহজ আর কোনোভাবেই হতে পারে না এই ধরনের প্রশ্নের সমাধান। নেক্সট প্রশ্ন। আচ্ছা, বেস্ট প্রসেস হচ্ছে এই প্রশ্নের 5x - 2y x - 2y = বলা হয়েছে 9/17। সেই বাচ্চাবেলায় করতাম কোনাকুনি গুণ, কিন্তু কোনাকুনি গুণ করার সময় আর নেই, আমাকে এক লাইনে করতে হবে। কী করে করব? 17-র সঙ্গে 5 গুণ করে, ডাইরেক্ট বুঝে নেবে। 17-র সঙ্গে 5 গুণ করলে কত হয়? 5 × 17 = 85x। ঠিক আছে, এখানে এক্সের সঙ্গে ডাইরেক্ট গুণ করছি 9, তাহলে 9x তো ওপারে ছিল, সমান চিহ্নর ওপারে ছিল, তাহলে 9x কি প্লাস ছিল, তাহলে এবারে এলে কি মাইনাস, তাহলে -9x ডাইরেক্ট। ওকে, এবার দেখো আমার নিচের দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কে ভদ্রলোক কে আছে, 17 দুগুণে -34 ওপরে আছে, 17 দুগুণে -34y, সেটা ওপারে গেলে +34y হয়ে যাবে। তাহলে আগে লিখবো +34y। আর দেখো এখানে 9 আর 2 গুণ করে 18 -18y, আর পাশে কি মাইনাস চিহ্ন বসে আছে না, যে চিহ্ন বসে আছে এখানে সেই চিহ্নই থাকবে, গল্প শেষ। 85 - 9 মানে হচ্ছে 76x = কত? 34 - 18 মানে 16y। এবার নির্ণয় করতে হবে কি, আমি x/y নির্ণয় করলাম 16/76। নির্ণয় করতে হবে দাদা 9x/13y, তাহলে 9 ওপরে গুণ নিচে 13 গুণ, তাহলে এখানেও তাই করো, ওপরে 9 গুণ নিচে 13 গুণ। কাটাকুটি আর কি হবে, 16 আর 36 কাটাকুটি হবে 4 দিয়ে। এখানে দেখতে পাচ্ছি 4 × 4 = 16, আর এখানে 4 × 19 = 76, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে আলটিমেট 4 × 9 হচ্ছে 36 ওপরে, নিচে সামথিং একটা হবে, আর ওপরে 36 একমাত্র অপশান এতেই আছে। কোনো ডাউট? কোনো ডাউট নেই, অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন।
বলছে এ বি এর তুলনায় 3 গুণ দ্রুত, বি সি এর তুলনায় দ্বিগুণ দ্রুত। যখন এই ধরনের প্রশ্ন থাকবে আমি লাস্ট থেকে শুরু করব। এখানে কী দেওয়া আছে, আলটিমেট কিছুই নয়, এ বি সি এর স্পিড রেশিও বলা হয়েছে, স্পিড রেশিও। ওকে, দেখো কী করে করব। বলা হয়েছে বি সি এর তুলনায় দ্বিগুণ দ্রুত, লাস্টে কে বসে আছে, বি সি এর তুলনায় দ্বিগুণ দ্রুত, মানে সি এর সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে সি এর স্পিড যদি 1 হয়, বি তার থেকে দ্বিগুণ দ্রুত, মানে পি এর স্পিড কত, 2। বলছে এ বি এর তুলনায় 3 গুণ দ্রুত, তাহলে বি এর স্পিড যদি 2 হয়, তাহলে এ এর স্পিড কত, এর 3 গুণ, মানে হচ্ছে 6। ব্যাস 6:2:1 হয়ে গেল এদের স্পিড রেশিও। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার। যদি সি এর একটি যাত্রা 66 মিনিট অতিক্রম করে, তবে এর সময় কত নেবে? খুব ভালো প্রশ্ন, কোনো অসুবিধা নেই। আমি দেখতে পাচ্ছি স্পিড রেশিও যখনই পেয়ে গেছি, সেখান থেকে টাইম রেশিও 1 সেকেন্ডে বলতে পারি এদের টাইম রেশিও হবে, এদের অনন্যক, প্রত্যেকটা অনন্যক, মানে 1/6:1/2:1। এবার তুমি কি করবে, 1-এর তো অনন্যক করলে 1/1ই হয়, মানে একই হবে। এবার দেখো 1/6, 1/2, এখানে 1/1, তাহলে এটাকে আমি কী করে সিম্পল রেশিওতে পূরণ করব? তাহলে আমি কি বলবো, আমি সবসময় মনে রাখবো যে এর সিম্পল রেশিও হবে এরকম, যে 1/6 সঙ্গে আমি কী করবো, 6x2x1, প্রত্যেকটার হরে যারা বসে আছে তাদের গুণ করে দেবো, এবং প্রত্যেকটা ভগ্নাংশের সঙ্গে গুণ করে দেবো। এর মানে হচ্ছে কি, 6, 2 আর 1-এর এলসিএম নির্ণয় করবো, 6, 2 আর 1-এর এলসিএমকে আমি প্রত্যেকটার ভগ্নাংশের সঙ্গে গুণ করবো। 6, 2 আর 1-এর এলসিএম কত, 6। তাহলে যখন 1/6 × 6 করবো, তখন 1/6 করলে 6 ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে 1। 1/2 × 6 করলে পড়ে থাকবে কত, 3। আর 1 × 6 করলে 6 পড়ে থাকবে। এবার এই কাজটাই আমি এক লাইনে করতে পারতাম, কী করে, এই জিনিসটা লেখারই প্রয়োজন ছিল না। আমি ডাইরেক্ট বলবো কি, খুব ভালো করে বুঝবে। যখন আমি এর কথা ভাবছি, যখন আমি এর টাইম ভাবছি, তখন এর যে ভ্যালু বসে আছে এখানে, তাকে বাদ দিয়ে বাকি দুজনকার গুণফল, মানে বি ইন্টু সি, মানে 2x1। যখন বি এর কথা ভাবছি, তখন বি বাদ দিয়ে বাকি দুজনকার গুণফল, মানে 6x1। আর যখন সি এর কথা ভাবছি, তখন সি বাদ দিয়ে বাকি দুজন, মানে 6x2। বোঝা গেল? এবার দেখো 2 সবার ক্ষেত্রেই আছে, হ্যাঁ কি না? তাহলে 2 যদি কমন নিয়ে নিই বা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আলটিমেট 2/2 করলে এখানে 1, এখানে 2/6/2 করলে হচ্ছে 3, আর এখানে 6/2 করলে 6। তাহলে এই 1:3:6 যেটা পেয়েছিলাম সেটাই পেলাম, বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 1:3:6 হচ্ছে যে কি, টাইম রেশিও। নির্ণয় করতে কি বলেছে, এর কত টাইম লাগবে, সি এর টাইম বলা ছিল 66, আর সি এর টাইম এখানে দেখতে পাচ্ছি কত, 6। তাহলে 6-এর ভ্যালু যদি 66 হয়, তাহলে 1-এর ভ্যালু কত, 11। তাই তো, বলো একদম ঠিক, অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 21 এবং 189-এর মধ্য শূন্যতা নির্ণয় করো। আর মধ্য শূন্যবাদী নির্ণয় করা বা মিন প্রপোর্শনাল নির্ণয় করার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে √AB। আর AB এ কারা, না AB হচ্ছে যারা ভ্যালু দেওয়া হয়েছে। যদি 21 যদি এ হয়, তাহলে বি হচ্ছে 189। এটা ইন্টারচেঞ্জ হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে √ওভার কী লিখবো আমি, 21 × 189। 21 আর 189 এ গুণ করার দরকার নেই, 189-এর মধ্যে লুকিয়ে আছে কি, 189-কে কীরকম লেখা যায়, না 189-কে লেখা যায় দাদা 21 × 9। কোনো সমস্যা? 9 × 9 = 18 লেখা যায়। তাহলে দুখানা 21 আছে, বর্গমূল করলে একটা 21 বাইরে পাবো, আর 9 বর্গমূল করলে 3, 21 × 3 কত, 63। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এক নির্দিষ্ট অর্থের উপর 13% বার্ষিক হারে 5 বছরের সরল সুদ 2275 টাকা অর্থের পরিমাণ বের করতে হবে। আর কি বলা হয়েছে, না আর কিছু বলা হয়নি। খুব ভালো কথা, দেখি প্রশ্নের আনসার, দেখি কী করে বলবো। এর 13% যদি আমার রেট অফ ইন্টারেস্ট হয়, 5 বছরে আমি কত পার্সেন্টেজ এসআই পাই, দাদা 65%। এই জিনিসটা তোমায় জানতে হবে। এই 65% কী করলাম, যে 13-র সঙ্গে 5 গুণ করলাম। এই 13% বার্ষিক হারের মানে হচ্ছে প্রত্যেক বছর আমি সিম্পল ইন্টারেস্ট আমার সমান হয়। তাহলে 100 টাকা রাখলে ব্যাংকে আমি 1 বছরে 13 টাকা পাই। তাহলে 5 বছরে কত টাকা পাবো, না 5 × 13, 65 টাকা। বলে একদম ঠিক। তাহলে এই 65 টাকা 100-এর উপর পাচ্ছি, তার মানে 65% আমি টাকা পাচ্ছি। তাহলে 65% হচ্ছে আমার কি, এসআই পার্সেন্টেজ, এবং সেটার ভ্যালুই বলা হয়েছে কত, না আলটিমেট সেটা 2275-এর সঙ্গে সমান। তাহলে আমাকে 100% মানে হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু নির্ণয় করতে হবে। কোনো রকম এখানে এসআই এর সূত্র ইউজ করারই দরকার নেই। তাহলে 2275/65 × 100 ইজ নট ইট, বলে একদম ঠিক। 5 × 13 65, 5 × 20 100, 13 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 13 × 1 = 13, আর এখানে হচ্ছে কত, 9 × 97, 6 × 78, 7 × 91, তাই তো, 7 × 91, আর এখানে হচ্ছে 5 × 65। তাহলে 175 × 2 হচ্ছে কত, না 3500। হ্যাঁ কি না, বলো একদম ঠিক।
তারপরে অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল। নেক্সট প্রশ্ন বলছে দিনেশ 12টি আপেল 300 টাকা প্রতি ডজন হারে কিনেছে। তাহলে 12টি আপেল সে কিনেছে কী দামে? না 300 টাকা প্রতি ডজন। আর প্রতি ডজন মানে কি? ডজন মানে এক ডজন কতগুলোই হয়? 12টাই তো এক ডজন হয়, বলে একদম ঠিক। তাহলে 12টা যদি এক ডজন হয় তাহলে এখানে 12টি আপেলের দাম হচ্ছে 300 টাকা পাতি বাংলা ভাষায়। তাহলে 12টি আপেল, এটা নাম্বার বলা হয়েছে, এর সিপি বলা হয়েছে কত? 12টি আপেলের সিপি হচ্ছে কত? তাহলে 300 টাকা। এবার সে কী বিক্রি করছে? না তিনি প্রতিটি আপেল 30 টাকায় বিক্রি করছে। তাহলে প্রতিটি আপেল 30 টাকায় বিক্রি করে, তাহলে 12টি আপেলের এসপি কত হবে? তাহলে 12টি আপেলের এসপি হয়ে যাবে 30 ইন্টু 12, মানে হচ্ছে 360 টাকা। এতে কোনো ডাউট? কোনো ডাউট নেই। তাহলে সিপি আর এসপি আমি পেয়ে গেলাম। আমার নির্ণয় করতে হবে দিনেশ কত শতাংশ লাভ করছে। তাহলে এখানে সে 60 টাকা লাভ করছে। কত? 300 ইন্টু 100 হয়ে যাবে আমার প্রফিট পার্সেন্টেজ। বলো কোনো ডাউট? কোনো ডাউট নেই। তাহলে 60, এখানে 5 বাজাচ্ছে, 5 20 100, তাহলে 20% তার লাভ হচ্ছে। অপশান বি। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে না, একটি সংখ্যা 25% বৃদ্ধি পায় এবং আবার 25% বৃদ্ধি পায়। মূল সংখ্যাটি ফিরে পেতে বর্ধিত সংখ্যাটি কত শতাংশ কমাতে হবে? দারুণ একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে কোনো আমি সাকসেসিভ ইউজ করবো না। একটা সংখ্যা ছিল সামথিং, সেটা প্রথমে 25% বৃদ্ধি পেলো। আচ্ছা 25% যে বৃদ্ধি পেলো এর মানে কি? কতটা বৃদ্ধি পেলো? 25% বাড়া মানে হচ্ছে সেটা আলটিমেট 125% হয়ে যাওয়া, হ্যাঁ কি না? 25% বাড়া মানে 125% হয়ে যাওয়া। আর 125%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 5-এর 4 হয়ে যাওয়া। তার মানে আলটিমেট যে সংখ্যাটা ছিল সেটাকে 5-এর 4 গুণ করা হয়েছে। ইজ ইট ক্লিয়ার? দিয়ে একটা সংখ্যা পাওয়া গেছে, ঠিক আছে? এই সংখ্যাটাকে আবার 25% বৃদ্ধি করা হয়েছে, মানে আবার 125% করা হয়েছে, মানে আবার 5-এর 4 গুণ করা হয়েছে, দিয়ে আবার একটা সংখ্যা পাওয়া গেছে, ঠিক আছে? তাহলে আলটিমেট এই যে সংখ্যাটা প্রথমে ছিল সেটা কত গুণ হলো? সেটা কত গুণ হলো আমার? না এই প্রথমে 5-এর 4 গুণ, আবার 5-এর 4 গুণ, তাহলে টোটাল হয়ে গেছে কত? 5 ইন্টু 5 25/16 গুণ, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে সংখ্যাটা আলটিমেট 25-এর 16 গুণ হয়েছে। তাহলে একটা সংখ্যা সাপোজ ধরলাম পি, সেটা 25-এর 16 গুণ হলে কত হবে? পি ইন্টু 25-এর 16, বলবো একদম ঠিক। এবার বলো তো আমাকে যদি আবার ফিতে ফিরে আসতে হয় তাহলে আমাকে এই পি ইন্টু 25-এর 16-র সঙ্গে কী গুণ করতে হবে? কিছুই না, আমি তো বুঝতেই পারছি এখানে 16 25 যদি গুণ করে দিই আবার, তাহলে 25 ক্যান্সেল আউট হয়ে যাবে, 16 ক্যান্সেল আউট হয়ে যাবে, আবার পি ফিরে পাবো। তার মানে পি ইন্টু 25-এর 16-র সঙ্গে পি ইন্টু 25-এর 16-র সঙ্গে আমায় কত গুণ করলে আবার পি ফিরে পাবো? এবার তুমি বলবে ডাইরেক্ট আমার গল্প বুঝে গেলাম যে একে যদি আমি 16 25 গুণ করে দিই তাহলেই আমি পিতে ফিরে পাচ্ছি। তার মানে যে জিনিসটার ভ্যালু ছিল 25 সেটা হয়েছে 16, তাহলে কত কমেছে? তাহলে 25 থেকে 16 হয়েছে, মানে কত কমেছে? তাহলে 25 - 16 হয়েছে, তাহলে উপরে কত কমেছে? আমার 9 কমেছে, হ্যাঁ কি না? তাহলে 9-এর 25-এর ফ্র্যাকশন ভ্যালু, 9-এর 25-এর পার্সেন্টেজ ভ্যালু যেটা সেটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। আমি কত শতাংশ কমাতে হবে বলেছে? তাহলে 9-এর 25 ইন্টু 100, তার মানে হচ্ছে কত? 25 4 100, মানে 36% আমার কমাতে হবে। ইজ ইট ক্লিয়ার? বলবো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। না বুঝতে পারলে আমায় কমেন্টে জানাবে, আমি আবার বোঝাবো নেক্সট ক্লাসে। ওকে, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন কী বলা যায়? 307317567482 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এক্সের অঙ্কগুলোর গুণফল কত হবে? দারুণ একটা প্রশ্ন। এবার দেখো 30731756 আর কি না 4829, যদি এদের তোমরা এরমভাবে বা ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে বসো তাহলে পরীক্ষা ওখানেই শেষ, ঠিক আছে? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি কী করব না, আমি দেখব যে সব থেকে আমার বড় কোন সংখ্যাটা আছে এবং তার ঠিক কাছাকাছি সংখ্যা কোনটা আছে। দেখতে পাচ্ছি সব থেকে বড় হচ্ছে 4829, এর কাছাকাছি হচ্ছে 3073। তাহলে এদের ডিফারেন্সটাকে নির্ণয় করো। এদের ডিফারেন্স কত হচ্ছে গো? দেখো দেখতে পাচ্ছি 3 থেকে 9 6, এখানে দেখতে পাচ্ছি 7 থেকে 12 5, এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 1, তাহলে 1756। দেখো এই সংখ্যাটাই ফিরে পেয়েছি 1756। তার মানে আলটিমেট যেটা আমার এইচসিএফ হবে সেটা হবে কি না আইদার 1756 অথবা এর কোনো ফ্যাক্টর। কিন্তু 1756 যেহেতু এখানে দেখতে পাচ্ছি 1756 আছে, তাহলে 1756কে তো 1756 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তাহলে এইচসিএফ যদি 1756 হয় তাহলে একে স্যাটিসফাই করছে। কিন্তু 1756 4829কে ভাগ করতে পারে না, 3073কেও ভাগ করতে পারে না। তার আমি 1756কে এইচসিএফ বলতে পারবো না। তার মানে এর কোনো একটা ফ্যাক্টর আমি মনে রাখতে হবে যে আমার কী হবে না এইচসিএফ হবে। তাহলে 1756কে দেখতে পাচ্ছি 56-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 4 দিয়ে ভাগ যায়, তাহলে 4 দিয়ে ভাগ করে দেখি তো কত হচ্ছে। 4 দিয়ে ভাগ করলে 4 4 16, এখানে দেখতে পাচ্ছি 15, তাহলে হচ্ছে
4×3 = 12 আর 4×9 = 36, তাহলে 439। তাহলে 439 অবশ্যই 1756কে ভাগ করে, কারণ 1756 ফ্যাক্টর। আর 439 4829কেও ভাগ করবে, ঠিক আছে, 11 দিয়ে গুণ করলে হয়ে যাবে। 3073কেও 439 ভাগ করবে। ওকে, তাহলে আমার এই সিএফ কী হয়ে গেল 439। এর থেকে সহজ ভিতর আর হয় না, জাস্ট 3073 আর 4829কে ভাগ করে দেখে নেবে যেটা 439 দিয়ে কাটাকুটি যাচ্ছে কিনা বা পুরোপুরি ভাগ যাচ্ছে কিনা, এটা জাস্ট আমরা চেক করতে হবে, ব্যাস, আর কিছু নয়। তাহলে এবার দেখো, তাহলে 439-এর ডিজিটগুলো কী কী আছে, 4, 3 আর 9, এদের গুণ করে দাও, তাহলে আমরা কারেক্ট আনসার পেয়ে যাবো। 4×3 = 12, 12×9 কত, 108। 100 কোথায় আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল, খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই ছিল আজকে 20টা প্রশ্ন, সলিড 20টা প্রশ্ন। এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসে, তোমাদের কিন্তু ফার্স্ট সলিউশন করতে গেলে এই ধরনের ক্লাসগুলো দেখতেই হবে। চলো চলে আসবো আমরা পরের ক্লাসে আবার 20টা নেক্সট এডিগুডি লেভেলের প্রশ্ন নিয়ে। ওকে, চলো টাটা।